নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষ। আজ আমরা এই উপন্যাসের 9ম পর্ব শুনব। তবে গল্প পাঠ শুরু করার আগে প্রতিদিনের মতো আবারও আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পটাতে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে নেবেন, তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে আজকের পর্বটা শুরু করা যাক। পর্ণার যখন ঘুম ভাঙল দেখল কলি তখনও ঘুমোচ্ছে, গভীর ঘুম। একটু অবাক হলো পর্ণা। কলি খুব ভোরেই ওঠে। নিদ পুরাতে না এলে, এক ঘরে পাশাপাশি না শুলে এসব ব্যক্তিগত অভ্যেসের কথা এমন করে জানতেও পারত না। আজ কলির ঘুমন্ত সুখ জর্জর মুখ থেকে মনে হচ্ছে স্বপ্নের মধ্যে যেন কোনো রূপকথার রাজকুমার এসে ওর গালে চুমু খেয়ে গেছে শেষ রাতে। নাইটির বুকের দ্বিতীয় বোতামটি খোলা। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে নামতে উঠতে থাকা ঘুমন্ত কলির বুক দুটিকে দুটি গোলাপি রঙা পদ্মের মতো দেখাচ্ছে। সুবর্ণর সঙ্গে যে কদিন ছিল সে কদিন জেনেছে পর্ণা যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে পুরুষদের পেট ওঠানামা করে আর মেয়েদের বুক। কলকাতায় যে পরিচিতি 20 বছরের, সেই পরিচিতি অন্য মাত্রা পায় কলকাতার বাইরে একসঙ্গে দুদিন থাকলেই। নিদপুরাতে এসে ওদের এতদিনের বন্ধুত্বর রকমটাও অনেকটাই বদলে গেছে। না এলে জানতই না, অথচ ওরা কতদিনের বন্ধু। দরজাতে কে যেন টোকা দিচ্ছে, কালিদাই হবে। কালিদা খুবই বিবেচক। ভোরে চা নিয়ে এসে কখনো বেল বাজায় না, পাছে আচমকা ঘুম ভেঙে যায় ওদের। একদিন অনেকক্ষণ টোকা দিয়ে সাড়া না পেয়ে চা নিয়ে ফিরেও গেছিল, যদিও ওদেরই বলে দেওয়ার সময় নিয়ে এসেছিল চা। পর্ণা গিয়ে দরজা খুলল নাইটির ওপর হাউসকোটটা জড়িয়ে নিয়ে। কালিদা হেসে বলল, একটু দেরি হয়ে গেল আজ। কাল রাতে শুতে শুতেও তো একটু দেরি হয়ে গেছিল। দিদি কি উঠেছেন? ওঠেননি, তবে তুমি ট্রেটা এখানেই রেখে যাও, এক্ষুনি উঠে যাবেন। দরজা থেকে বিছানা দেখা যায় না। যখন বাড়ি তৈরি হয় তখনই ঘরটার এক প্রান্ত এলশেপ করা হয়েছিল। অতদিন আগে এসব খুঁটিনাটির দিকে কেউই নজর দিতেন না, তাই দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল প্রথমে ওরা। কালিদা ট্রেটা নামিয়ে রেখে দিলে পর্ণা বলল, থ্যাংক ইউ। এসো তুমি কালিদা। আর একটা কথা ছিল। কালিদা বলল, কি বলো? আজ তো বড়বাবুর ওখানে আপনাদের নেমন্তন্ন ছিল দুপুরে, সেটি ক্যান্সেল হয়ে গেছে। পর্ণা একটু অবাক হলো, বলল, ক্যান্সেল হয়ে গেছে মানে? কে ক্যান্সেল করলেন? এগে ম্যানেজার বাবু। ইতিমধ্যে ঘুম জড়ানো গলায় কলি বলল, কে রে, কি হয়েছে? তুই বাথরুমে যা, আমি কালিদার সঙ্গে কথা বলছি এখানে। চা ঠান্ডা হয়ে যাবে, উঠে পড়। কি হয়েছে কি তা তো বলবি। এমন কিছুই নয়, চা খেতে খেতেই বলবো খন। কি কালিদা, কিছু বলছো না যে? পর্ণা জেরা করার মতো বলল, তা নেমন্তন্ন তো বড়বাবুই করেছিলেন, কিন্তু তার তো জ্ঞান নেই, ধুমধুমার জ্বর। কাল শেষ রাত অবধি নাকি বারান্দাতেই বসেছিলেন, আর ওই সব বলেই হাতের মুঠি বন্ধ করে বুড়ো আঙ্গুল মুখে ঢুকিয়ে দেবার মুদ্রায় বলল, ওইসব খেয়েছেন ঢুকু ঢুকু। ম্যানেজার বাবু তো সেই কাকভোর থেকেই বড়বাবুর কাছেই আছেন। প্রণয়বাবু গেছেন টাটাতে গাড়ি নিয়ে প্রসাদ ডাক্তারকে আনতে। ডাক্তার না এলে কি হয় না কি হয় কিছুই তো বলা যায় না। একেবারে বেহোশ, শ্বাস পড়ছে কি পড়ছে না, নারীর গতিও অতি ক্ষীণ। তাই তো তোমার গণেশবাবু কোথায়? তিনি তো এখন বড়বাবুর পায়ের কাছে মাথা দিয়ে ফোঁস করে কাঁদতে লেগেছেন। যত ন্যাকামি, ওর জন্যই তো কাণ্ডটা ঘটল। ম্যানেজার বাবু আমাকে বলে গেছেন আপনাদের বলে দিতে যে আজ দুপুরের খাওয়াটা হোটেলেই, ওপরে নয়। তারপর একটু থেমে বলল,
আমি এখন চাই। এ আর কি এমন জরুরি কথা যে সাত সকালেই বলতে হবে? তোমার ম্যানেজার বাবু বড় ব্যস্ত বাগিস, আমরা কি খবরটা পরেই জানতে পারতাম না? চা খাওয়া হলেই বেল দেবেন, এসে নিয়ে যাব। আর ব্রেকফাস্ট খেতে কি ওখানে যাবেন, না ঘরে এনে দেব? না না, আমরা চা খেয়ে চান করে একবার উপরে যাব। বাবু কেমন আছেন তার খোঁজ নেব গিয়ে। এত ভালো মানুষ, চমৎকার দেব তুল্য মানুষ। সে কি ব্রেকফাস্ট খেয়েই না ও দিদিমণি চান করতে যান? আজকের ব্রেকফাস্ট আগে খাবেন না পরে খাবেন? ও হ্যাঁ, তাই তো। তবে তুমি ব্রেকফাস্টটা ঘরেই নিয়ে এসো তাড়াতাড়ি। এখন কটা বাজলো? এখন তো 7:30। 7:30? বলো কি? তাই ভাবি এত আলো। তবে তুমি 8:15তেই নিয়ে এসো, যা হয় অল্প কিছু। কি যে বলেন, তাড়াতাড়ি আনতে হবে বলে অল্প বানাবো কেন? কলি বাথরুম থেকে বেরুতেই পর্ণা বলল, কাল কোথায় গেছিলি রাতে? অফিসারে? যত বাজে কথা তোর, সকালে উঠি। বাজে কথা মানে? তুই কাল রাতে শোয়ার সময় তো বিনুনি করে শুসনি, রাতারাতি বিনুনি গজিয়ে গেল। ধরা পড়ে গেল কলি, কিন্তু বলল, তা তো বটেই, কিন্তু তুই তো কুম্ভকর্ণর মতো ঘুমোস। তুই ঘুমাবার পরে কতবার উঠলাম, কতবার শুলাম। তোর মতো কি সুখী লোক আমি যে শুলাম আর মোলাম? তা শুয়ে পড়ার পর ডন বৈঠক মারাটা তো কারোরই কর্তব্যের মধ্যে পড়ে না। এদিকে কি হয়েছে শুনলি? তোকে বলিনি আমি? বেড়াল কি আর অমনি অমনি কাঁদে? কান্না শুনেই আমার মনে কু ডেকেছিল। আমি জানতাম কিছু একটা এমন হবে। দেখলি তো, মনেও করালি না একবার। মাকে একটা ফোন করতেই হবে আজকে। কি হয়েছেটা কি তা বলবি তো? স্নিগ্ধবাবুর দাদুর জ্ঞান নেই, জ্বরে বেহোশ। কাল নাকি বারান্দাতেই বসেছিলেন সারা রাত, আর খুব নাকি ড্রিঙ্ক করেছেন। হাই প্রেশারের রুগী। তা তো আমি জানি, সারা রাত ক্লাসিক্যাল শুনছিলেন শারদ। সেই জন্যেই তো বারবার জানলাতে গিয়ে দাঁড়াচ্ছিলাম। মাঝরাতে? হ্যাঁ। কেন, জানলাতে গিয়ে দাঁড়ালে যদি শোনা যাচ্ছিল, তো খাটে শুয়ে কি শোনা যেত না? খুব আস্তে চালানো ছিল মিউজিক সিস্টেমটা। কাল ঘুম এলো না কেন তোর? হঠাৎ ইনসোমেনিয়া? ইচ্ছা ইনসোমেনিয়া? জানি না, তবে মনে হয় ঝুমকোর হাটে হাঁটাহাঁটি করে ওভার এক্সারসাইজ হয়ে গিয়েছিল। ওভার এক্সারসাইজ হলে এরকম অনেক সময় হয়। নে চা খা, দে। বলে হাত বাড়িয়ে নিজের কাপটা নিল কলি বিষণ্ণ মুখে। চা খেতে খেতে পর্ণা বলল, ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই। কেন? কাল স্নিগ্ধবাবু আমাদের কেমন চার্জ করলেন দেখলি না? ভাবখানা এমন যেন আমরা ওদের গলায় মালা পরাবার জন্য ভারী ব্যস্ত হয়ে উঠেছি। এই জন্যেই কারোর ভালো করতে নেই। হোটেলে এসে উঠেছি, খাবো দাবো, বেড়াবো টেড়াবো, আর কাল তো ট্যাং ট্যাং করে চলেও যাব। কি দরকার পরের উপকার করতে গিয়ে এত বড় ফ্যাচাঙের? তাছাড়া দেখ, তোর কিন্তু ইমিডিয়েটলি বলে দেওয়া উচিত ওদের। কি বলে দেব? আর আমিই বা কেন? কি আবার, দ্যাট আই এম আ ডিভোর্সি। সো হোয়াট? বুকে সাইনবোর্ড ঝুলিয়ে বেড়ালেই হয় যে আমি স্পিন স্টার আর তুই ডিভোর্সি। ডিভোর্সিরাও তো স্পিন স্টারই হয় এক ধরনের, নয় কি? তোর মাথার মধ্যে থেকে এই ডিভোর্সের ভূতটাকে তাড়াতো, আর যেন কারো ডিভোর্স হয় না। তুই একটা বোর হয়ে গেছিস। পর্ণা এক চুমুকে চাটা শেষ করে দিয়ে কিছু একটা বলতে গেল কলিকে, কিন্তু না বলে জানলার দিকে মুখ ফিরিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। কি আবার হলো? আর এক কাপ চা দিবি না? দিচ্ছি বলি পর্ণা চুপ করে গেল। লিকার ঢেলে দুধ চিনি মিশিয়ে চামচ দিয়ে নেড়ে এগিয়ে দিল কলির দিকে। ভাবছিলাম এখানে না এলেই ভালো করতাম। কেন? এমনি, আমার এই রকমই মনে হয়। কোথাও যাওয়ার আগে মনে মনে কত আকাশ কুসুম কল্পনা করি, ভাবি এটা করব সেটা করব, একেবারে নতুন মানুষ হয়ে ফিরে আসবো কলকাতাতে। কিন্তু বাইরে এলেই মনে হয় দূর চাই, কেন যে এলাম। আসলে মনে যদি শান্তি না থাকে, আনন্দ না থাকে, তবে কিছু করলেই আনন্দ হয় না। সে যে একটা রবীন্দ্রসঙ্গীত আছে না, পুষ্পবনে পুষ্প নাহিরে, পুষ্প আছে অন্তরে, সেই আর কি। যা, আর কথা না বাড়িয়ে চানটা করে ফেল। ব্রেকফাস্ট এলেই আমি তাড়াতাড়ি খেয়েই বাথরুমে যাব। আমাদের কিন্তু এক্ষুনি একবার যাওয়া উচিত ছিল। চান করে উঠে সেজে গুজে যাওয়ার দরকার কি?
নেমন্তন্ন তো খেতে যাচ্ছি না, রোগী দেখতে যাওয়া। তা নয়, তবে সারাদিনের মতো তৈরি হয়ে নেওয়া যাবে এই আর কি। ভদ্রলোকের উপর ভারী মায়া পড়ে গেছে, ভারী চমৎকার মানুষ কিন্তু, তাই না? কে? প্রণয়? পর্ণা কলির দিকে মুখ ফিরিয়ে ওর দু চোখে দু চোখ রেখে বলল, প্রণয় তো ভালোই, সন্দেহ নেই কোনো। আজকালকার দিনে এমন সারল্য দেখা যায় না, সব সময় হাসছে, হাসাচ্ছে। তবে আমি স্নিগ্ধর দাদুর কথা বলছিলাম, তা তুই ভালো করেই জানিস। নিশ্চয়ই। কি নিশ্চয়ই? যে উনি ভালো মানুষ, লাইক গ্র্যান্ডপা, লাইক গ্র্যান্ডসন। চান করে ব্রেকফাস্ট খেয়ে ওরা যখন ওপরে গেল, দেখল স্নিগ্ধ স্লিপিং স্যুট পরেই বসে আছে বিধুভূষণের মাথার কাছে। ওদের দেখেই ঠোঁটে আঙ্গুল দিয়ে ইশারা করে বারণ করলো কথা বলতে। বসতে বলল ইশারাতে ঘরের সোফাতে। ওরা গিয়ে বসতে না বসতেই সিঁড়িতে প্রণয়ের গলার আওয়াজ পাওয়া গেল। প্রণয় ডক্টর প্রসাদকে নিয়ে ঘরে এলো, সঙ্গে হংস। তার পেছনে ডাক্তারের 2 অ্যাসিস্ট্যান্ট। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এলো কালিদা। গনসা নিয়ে এলো পোর্টেবল ইসিজি মেশিনের বাক্স। কলিরা উঠে দাঁড়ালো। ডক্টর প্রসাদের বেশ ইমপ্রেসিভ চেহারা, 45-এর মতো বয়স। কিছু প্রফেশনাল মানুষ থাকেন না, ডাক্তার, উকিল, আর্কিটেক্ট, যাদের দেখলেই মনে হয় আর ভয় নেই, যাদের দেখলে ভরসা হয়। এর চেহারাও সেই রকমই। ডাক্তার প্রসাদকে নিজের চেয়ারটা ছেড়ে দিল স্নিগ্ধ। নানাভাবে পরীক্ষা করলেন ডাক্তার। একজন অ্যাসিস্ট্যান্ট ইসিজির মেশিনটা বাক্স থেকে বের করলেন। ডক্টর প্রসাদ ইসিজি করলেন। তারপর নিজের ব্রিফকেস খুলে 2 রকম ওষুধ বের করে প্লাস্টিকের সিরিঞ্জ দিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে শিরা খুঁজে নিয়ে পরপর 2টো ইঞ্জেকশন দিলেন। স্নিগ্ধ দাদুর চোখের নিচে একবার 2 হাতের আঙ্গুল দিয়ে কি যেন পরীক্ষা করলেন। পায়ের গোড়ালির কাছে কি দেখলেন আঙ্গুল দিয়ে টিপে টিপে। স্টেথো দিয়ে বুক পরীক্ষা করলেন, হার্টের বিট শুনলেন। তারপরে উঠে পড়ে স্নিগ্ধকে ফিসফিস করে বললেন, বসার ঘরে চলুন। পাশের বিরাট ড্রয়িং রুমে গিয়ে বসলেন উনি। ওরা সকলে দাঁড়িয়ে রইল। হাংস আর পর্ণা রইল বিধুভূষণের কাছে, এবং অনসাদাও। কি দেখলেন ডক্টর প্রসাদ? ডক্টর প্রসাদ পকেট থেকে সিগারেট কেস বের করে একটি সিগারেট ধরিয়ে বললেন, সেরিব্রাল অ্যাটাক হয়েছে, হার্টে কিছু নেই, এখনও কোমাতে আছেন। ওকে এখান থেকে রিমুভ করা দরকার। অত্যাধিক ড্রিঙ্ক করার জন্যই কি হলো? নট নেসেসারিলি, তবে তাতে প্রেশার তো অনেকটাই বেড়ে যাওয়ার কথা। সেরিব্রাল অ্যাটাক যে কিসে হয় তাও পিন পয়েন্ট করে বলা মুশকিল, তবে বোঝেনি তো সেরিব্রাম থেকেই হয়, মস্তিষ্ক গঠিত ব্যাপার। তারপর একটু থেমে বললেন, আমি টেলকো হাসপাতালে ডক্টর সরকারকে একটা চিঠি লিখে দিচ্ছি, নিয়ে গেলেই ভর্তি করে নেবেন। তাছাড়া রায়চৌধুরী সাহেবকে কে না চেনেন? আপনাদের টেলিফোনটা ঠিক থাকলে তো কথাই ছিল না। দেখি, এখান থেকে চাই বাসায় যাব, ওখান থেকেই ফোনে বলে দেবক্ষণ। নিয়ে যাব কিসে ওকে? অ্যাম্বুলেন্সে? ফোন করুন অন্য কোথাও থেকে, গাড়ি দিয়ে প্রণয়বাবুকে পাঠান। অ্যাম্বুলেন্স পাঠাতে বলে দিচ্ছি আমার ক্লিনিকে। সেই অ্যাম্বুলেন্সে আমার জুনিয়রেরা সব রকম প্রিকশন নিয়ে হাসপাতালে পৌঁছে দেবেন ওকে। 72 ঘন্টা না গেলে তো কিছুই বলা যাচ্ছে না। এই মুহূর্তে মাঝে মাঝে ইঞ্জেকশন দেওয়া ছাড়া আর কিছুই করণীয় নেই। ওয়াচে রাখতে হবে। এই স্টেজটা কাটিয়ে উঠলে তারপরে চিকিৎসা ভালো করে আরম্ভ করা যাবে। অ্যান্টিকোয়াগুলেটার এজেন্টস আর ড্রাগস দেওয়া ছাড়া এক্ষুনি আর কিছুই করণীয় দেখছি না। হার্টে কিছু হয়নি তো? নো, হি ইজ আ লায়ন্স হার্ট পারফেক্টলি অল রাইট। সিগারেটের ধোঁয়া ছেড়ে একটুক্ষণ চুপ করে থেকে ডাক্তার বললেন, আচ্ছা, উনি কোনো শক টক পেয়েছিলেন কি ইন দ্য রিসেন্ট পাস্ট? কি শক? মানে কিসের শক? স্নিগ্ধ জিজ্ঞেস করল। মানে ধরুন কোনো গ্রেট এক্সপেকটেশন ছিল কোনো ব্যাপারে, যে এক্সপেকটেশন নিয়ে উনি খুব এক্সাইটেড ছিলেন, তা হঠাৎ মিথ্যে হয়ে গেল, পূর্ণ হবার সম্ভাবনা নির্মূল হলো। কেউ কি কোনো আঘাত দিয়েছিল? কথায় বার্তায় এও হতে পারে যে কোনো একটি বিশেষ বিষয় নিয়ে দিন রাত ভাবনা চিন্তা করতে করতে খুবই উত্তেজিত হয়ে পড়েছিলেন, যা বাইরে থেকে বোঝা পর্যন্ত যেত না। ভেতরে ভেতরে ওয়ার্কআপ হয়েছিলেন। কলি মুখটা নিচু করে ডান পায়ের বুড়ো আঙ্গুল দেখতে লাগলো। স্নিগ্ধ একবার কলির দিকে তাকালো,
তারপর মুখ ঘুরিয়ে নিয়ে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, একটা ব্যাপার ঘটেছিল। দাদুকে যে মানুষটি দেখাশোনা করেন, আমাদের গনসাদা, তিনি কিছু রূঢ় কথা বলেছিলেন ওকে। কখন? কাল রাতেই কি? হ্যাঁ, 9টা নাগাদ। ও, আই সি। এছাড়া অন্য কিছু? নট দ্যাট আই নো অফ। তবে কি জানেন, এখন এ নিয়ে আলোচনা না করে ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল হসপিটালাইজ করা দরকার। না নিয়ে গেলে হয় না হাসপাতালে? মানে যা যা দরকার সব এখানে নিয়ে আসা যায় না? খরচার জন্য চিন্তা করবেন না ডক্টর প্রসাদ। দাদুর নিজের ঘর, নিজের বারান্দা, বইপত্র, গান বাজনার রেকর্ড, এসব ছাড়া গত 15-20 বছর এক মুহূর্তের জন্যও কোথাও যায়নি। হি উইল ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার। দোতলা থেকে নিচে পর্যন্ত নামেননি একবারও, বেশ কয়েক বছর হয়ে গেল। আই ক্যান কোয়াইট আন্ডারস্ট্যান্ড দ্যাট, কিন্তু ওকে ইজি করানো এক্ষুনি দরকার। তারপরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে কনস্ট্যান্টলি মনিটরিং করা দরকার। বাড়িতে কোনো ক্রমেই হওয়ার নয় না? স্নিগ্ধ হতাশ গলায় বলল। ডক্টর প্রসাদ বললেন, আই এম সরি, বাট আই ডোন্ট থিঙ্ক সো। তবে সব যদি ঠিক থাকে, জ্ঞান আসার পর তখন পোর্টেবল ইজি মেশিন সঙ্গে দিয়ে ওকে পাঠিয়ে দেব। আমার জুনিয়র ডক্টর চ্যাটার্জি থাকবেন এখানে, আমিও আসবো 2 দিন পর পর। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ইতিমধ্যে রামদয়াল বাবুকে উঠে আসতে দেখা গেল সিঁড়ি দিয়ে। রামদয়াল হেমরেম। স্নিগ্ধ বলল, তুমি একবার এক্ষুনি যাও ভাই, দেখো তো শর্মাদের স্টোন কেয়ারির ফোনটা কাজ করছে কিনা। করলে এই নাম্বারে ফোন করে। কি বলবে ডাক্তার সাহেব? চ্যাটার্জি, তুমি বরং যাও ওর সঙ্গে, আমার গাড়িটা নিয়েই যাও। অ্যাম্বুলেন্সটা পাঠাতে বলো, আর টেলকো হাসপাতালেও একটা ফোন করে দিও। ঠিক আছে বলেই রামদয়ালবাবু ডক্টর প্রসাদের জুনিয়র ডক্টর চ্যাটার্জির সঙ্গে চলে গেলেন। চা খাবেন না 1 কাপ? প্রণয় বলল ডক্টর প্রসাদকে। খেতে পারি, অনলি লিকার, একটু লেবু দিয়ে, নো মিল্ক, নো সুগার। কলি ও ঘর ছেড়ে বিধুভূষণের শোবার ঘরে চলে গেল। হানসু আর পর্ণা বসেছিল সেখানে। কলি বলল, আপনি খবর পেলেন কি করে? দলবা রিক্সাওয়ালাকে সাইকেল দিয়ে পাঠিয়েছিল দাদা। দেখুন তো, এখন ভালো হয়ে উঠলেই হয় মানে। কলি বলল, তাই তো। পর্ণা ভাবছিল, চিরদিন কি আর কেউ বেঁচে থাকেন? বিধুভূষণ তো বাঁচার মতোই বেঁচে ছিলেন, আরও বাঁচা কিসের জন্য? জীবিত থাকা আর বেঁচে থাকার তো অনেক তফাৎ। যতদিন জীবিত থাকা যায় ততদিন বাঁচাই ভালো। একদিক দিয়ে ভালোই হলো, ওর এই ম্যাগনিফিসেন্ট অবসেশনের হাত থেকে ওরা দুজনে অন্তত বেঁচে গেল। পাগলের মতো করছিলেন বৃদ্ধ। আজকাল তো আর সে যুগ নেই, কাউকে পছন্দ হলো আর অমনি নাতবউ করে ঘরে তুলে আনবেন। এখন প্রত্যেকটি মানুষই স্বতন্ত্র, প্রত্যেকেরই নিজস্ব ব্যক্তিত্ব আছে। বিয়ের মতো একটা সিদ্ধান্ত একটা বয়স পেরিয়ে এসে, শিক্ষার একটা ধাপ পেরিয়ে এসে অমনি হুট করে এখন আর কেউই নিতে পারে না, কি পুরুষ কি নারী। পর্ণা রকম প্রায় হুট করেই একবার বিয়ে করে ফেলে এই কথার তাৎপর্য খুব ভালো করেই বুঝেছে। বিয়ে করা ছাড়াও আজকালকার ছেলে মেয়েদের অনেক কিছুই করণীয় আছে। যারা কাজ করে তারা তাদের কাজ নিয়ে এমনই ব্যতিব্যস্ত থাকে যে অন্য কিছু করার কথা ভাবার সময়ই তাদের থাকে না, যে কারণে বিয়ের ভাবনাটাও আজকাল বিলাসিতার পর্যায়ে পড়ে। ঠান্ডা মাথায় অসীম অবকাশে নিভৃতে যে এই ভাবনা ভাববে, ভাবনাটা অত্যন্ত জরুরি বলে জানলেও তারা সব সময় করে উঠতে পারে না। তাছাড়া হয়তো পর্ণার মতো অগণ্য বন্ধুদের, সহকর্মীদের বিয়ের পরই ডিভোর্স করতে দেখে প্রত্যেকেরই মনে, বিশেষ করে মেয়েদের, একটা ভীতি জন্মে গেছে। 100% শিওর হয়েই সকলে বিয়ে করতে যায় আজকাল। অথচ বিয়ে ব্যাপারটা এমন যে তাতে কোনো কালেই সুখী হওয়ার 100% গ্যারেন্টি ছিল না, থাকবেও না। সুখী আগেরকার দিনের মানুষরা হতেন, তার কারণ তাদের বিয়ে হতো অল্প বয়সে। একে অন্যের মনোমতো করে নিজেরা তৈরি করে নিতেন নিজেদের। অনেক চাহিদাকেই দাম্পত্য সুখের জন্য তারা ছাড়তে রাজি ছিলেন। অথবা কথাটা রূঢ় শোনালেও বলতে হয় যে সে যুগে সুখ কাকে বলে তাই জানা ছিল না। ব্যক্তি স্বাধীনতা, আত্মসম্মান, ব্যক্তিগত রুচি এসব অটুট রেখেও সুখী হওয়া যে কী ব্যাপার সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা ছিল না সেই সময়ে কারোরই, বিশেষ করে মেয়েদের।
মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াটাই ছিল সুখী হওয়ার সহজ ফর্মুলা। সেই অবস্থাটাই ভালো ছিল না আজকের অবস্থাটা, সেই আলোচনাতে না গিয়েও বলা যায় যে যুগ সত্যিই পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে। বিধুভূষণদের সরল জগৎ আর নেই। নিটোল নির্মল সরল পথে অখণ্ড অভগ্ন মানসিকতার জীবনে আর কোনো প্রাপ্তিই পাওয়ার উপায় নেই। পেলেও তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখার উপায় নেই আদেও। এ বড়ই অস্থির অশান্ত দ্বিধাগ্রস্ত তার অনিশ্চিতির দিন। এ যুগের অন্ধ ঘেরাটোপ থেকে বিধুভূষণরা যত তাড়াতাড়ি ছুটি পান তাদের পক্ষে ততই মঙ্গল। কিন্তু এত কথা তো বিধুভূষণকে বুঝিয়ে বলা যেত না বলেই ওই সরলমতির সুন্দর বৃদ্ধকে দুঃখ দিতে না পেরে পর্ণা, কলি, স্নিগ্ধ ও প্রণয় এক ধরনের দুঃখ মেশা অসহায় হতাশার শিকার হয়েছে। সেই মিশ্র অনুভূতির বেড়াজাল পেরিয়ে নিজেদের নিজস্ব অস্তিত্ব নিয়ে অক্ষত মনে বেরিয়ে আসা জরুরি জেনেও তারা কি করবে বুঝে উঠতে পারছে না। অথচ এ কথা খুবই সত্যি যে কলি স্নিগ্ধকে খুবই ভালো লেগেছে, স্নিগ্ধরও কলিকে। পর্ণাকে ভালো লেগেছে প্রণয়ের, আর প্রণয়কে পর্ণার। সুবর্ণ আর প্রণয় দুই সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা। কে জানে কেন প্রণয়কে এত ভালো লেগে গেছে পর্ণার। কিন্তু বিয়ে, সে যে এক বড়ই ঝুঁকির ব্যাপার, পুরো জীবনের ব্যাপার। সে যে তারের উপর হাঁটার মতোই বিপজ্জনক। তাকে যতদিন ঠেকিয়ে রাখা যায় ততই মঙ্গল। রামদয়ালবাবু ফিরে এলেন চ্যাটার্জির সঙ্গে। পর্ণা এবার গেল ও ঘরে। অ্যাম্বুলেন্স এসে যাবে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে। কলি শুনতে পেল বেড়াল দুটো আবার কান্না শুরু করেছে বাগানে। ভাগ্যিস পর্ণা শুনতে পায়নি, কে জানে হয়তো পেয়েওছে। কলির মনটাও কি দুর্বল হলো? আর দুর্বল মনই তো কুসংস্কারের জন্মদাতা। ডক্টর প্রসাদ ও অন্য জুনিয়র চলে গেলেন, ডক্টর চ্যাটার্জি রয়ে গেলেন। যাবার সময় বললেন চাইবাসা হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওরা টাটায় পৌঁছে বিধুভূষণকে অ্যাটেন্ড করবেন। কি করে যে সময় যায়, বিশেষ করে অসুস্থ মানুষকে ঘিরে মৃত মানুষের শোকে, তা বোঝা পর্যন্ত যায় না। বিধুভূষণের পোশাক বদলে দেওয়া হলো সময়। মেয়েরা নিচে নেমে গেল। গনসাদাও বিধুভূষণের সঙ্গেই যাবেন, কেবিনেই থাকবেন। প্রণয় ও স্নিগ্ধও থাকবে বদলে বদলে। রামদয়ালবাবু বললেন তিনিও থাকবেন, কারণ কলেজ খুলতে 3-4 দিন দেরি আছে। কলেজ খুলে গেলেও ছুটি নিয়ে নেবেন তিনি। হান্সও থাকবে। এইসব কথা শুনতে শুনতে কলির মনে হলো দূরের মানুষের পক্ষেই অনেক সময় কারোর কাছের মানুষ হওয়ার প্রবল ইচ্ছে থাকলেও তাড়াতাড়ি তা হওয়া যায় না, হওয়া উচিতও নয়। তাতে দুপক্ষেরই অস্বস্তি বাড়ে। যে সময় লাগে কাছের মানুষ হয়ে উঠতে, সে সময় দিতেই হয়, দেওয়া উচিত। ওরা ব্রেকফাস্ট খেতে খেতেই অ্যাম্বুলেন্স এসে গেল। ওপর থেকে ট্রেচারে করে বিধুভূষণকে নামিয়ে এনে যখন অ্যাম্বুলেন্সে তোলা হলো, তখন শুধু রায়চৌধুরী লজের মানুষই নন, চিকনডিহ গ্রামের বহু মানুষ, নিতপুরার বহু মানুষ, এমনকি মন্দার হোটেলের অনেক বোর্ডাররাও অ্যাম্বুলেন্সের পেছনে ভিড় করে এসে দাঁড়ালেন। স্নিগ্ধর গাড়িটার প্রণয় নিয়ে এলো। ডক্টর চ্যাটার্জি রয়ে গিয়েছিলেন। তিনি, হান্সো এবং স্নিগ্ধ অ্যাম্বুলেন্সে উঠলেন। প্রণয়ের গাড়িতে গণেশদা এবং রামদয়াল বাবু। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা বন্ধ হলো, তারপর ছেড়ে দিল ফ্যান। তার পেছনে প্রণয়ও স্টার্ট করলো গাড়ি। ওরা চলে গেল। নিস্তব্ধ হয়ে গেল পোর্টিকোটা। ভিড় পাতলা হয়ে গেল। হঠাৎই আবিষ্কার করলো পর্ণা আর কলি যে ওরা দুজনেই শুধু তখনও দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বিধুভূষণের জন্য একটি চাপা অসহায় কষ্ট ওদের দুজনের বুকের মধ্যেই ধামা চাপা দেওয়া কবুতরের মতো ঝটপট করতে লাগলো। বিধুভূষণকে অ্যাম্বুলেন্সে তোলার সময় স্নিগ্ধর সঙ্গে কলির একবার চোখাচোখি হয়েছিল। মানুষের দুটি চোখ যে কি বিপুল অর্থবাহী তা কখনো কখনো বোঝা যায়। আর বোঝা যায় তখন মনে হয় পৃথিবীতে মিছিমিছি এত কথা বলা বলি হয় কেন। মুখে কিছু না বলেও যদি দুটি চোখ দিয়ে এত কথা বলা যায়, তবে কথা বলার দরকারই বা কি? স্নিগ্ধ দু চোখ যেন বলছিল, দাদু চলে যাচ্ছেন, তুমি আসছো তো? আমার আপন বলতে আর কেউই রইল না, তুমি থাকবে তো? কলির চোখ বলল, আমরা সবাই আসলে একাই, তবু ভয় নেই কোনো, আমি আছি, অনেকেই আছে। কেউ চিরদিনই একা থাকে না,
যদিও একাকিত্বই আমাদের শেষ গন্তব্য, একমাত্র সঙ্গী। প্রণয় কিন্তু পর্ণার দিকে তাকায় টাকায়নি। কিছু মানুষ থাকেন সংসারে যারা কাজ হাতে পেলে বা কর্তব্যের মুখোমুখি হলে, জঙ্গলে ভালুকের মুখোমুখি পড়লে একজন মানুষ তাকে নিয়ে যেভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েন তেমনই হয়ে পড়েন। ওর চোখ চাওয়া, মজা করা সবই অবকাশের সময়। কাজেরই মধ্যে থেকে ছুটিকে দুঃখের মধ্যে থেকেই সুখে ছিনিয়ে নেওয়ার শিক্ষা ওর এখনো হয়নি। তাই পর্ণার দুঃখ হলো ওর জন্য, আবার সুখীও হলো প্রণয়ের কোনো কিছুতেই আসক্তি নেই বলে। কোনো কিছু না হলেও, পর্ণাকে না হলেও ওর চলে যাবে। তরতাজা একটি মন, হিপ পকেট, রামের পাইট, ডান পকেটে সিগারেটের প্যাকেট আর দেশলাই থাকলেই হলো। প্রণয়ের জীবনের দর্শনই বোধ হয় জানে তো কন্ডাক্টর। চারদিক শুনশান। নিস্তব্ধ পটিকর নিচে দাঁড়িয়ে প্রথমে কথা বলল কলি নিচু গলাতে। কি করবি এখন? বলেই সে নিজের শুকিয়ে যাওয়া গলায় জোর এনে বলল, জল খাবো। তারপর চল একটা রিক্সা নিয়ে ঝিলটার দিক থেকে ঘুরে আসি। কাল তো সকাল 10টাতেই ফেরার ট্রেন। তাই চল, পর্ণা বলল। বলেই বলল, বিড়াল দুটো আবার কাঁদছিল, শুনেছিস? ইচ্ছে করেই ও সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলল, কই, আমি তো শুনিনি। হ্যাঁ রে, কাঁদছিল। আমরা যখন দাদুর ঘরে বসেছিলাম, আমি ড্রয়িং রুমে ছিলাম তখন ইনফ্যাক্ট। তাই? কলি বলল। উনি আর ফিরবেন না। আমি খুশি হব না ফিরলে, কলি বলল। বলেই এদিকে ওদিকে তাকালো। হাউ ক্রুয়েল অফ ইউ! এ কথা তুই কি করে বলতে পারলি? আই হ্যাভ মাই রিজনস। উনি তো দারুণই বেঁচেছেন যে কদিন বেঁচেছেন। এখন দারুণ মরার সময় ওর। বলি ভেতরের দিকে পা বাড়ালো জল খাবে বলে। পর্ণা ওর সঙ্গে সঙ্গে এগোলো। জল খাওয়া হয়ে গেলে পর্ণা বলল, আমার কলকাতায় ফিরে যেতে ভালো লাগছে না। কেন? অবাক হয়ে কলি শুধলো। মন টন ভালো লাগছে না, একেবারেই ভালো লাগছে না। ডোন্ট বি সিলি, আমরা বেড়াতে এসেছি, কাল চলেও যাব। হোটেলের ম্যানেজারের দাদু অসুস্থ হয়ে পড়েছেন বলে আমরা আমাদের ওয়েল ডিজার্ভ হলিডেটাকে স্পয়েল করবো কেন? তুই সব কিছু বড় বেশি পার্সোনাল নিয়ে ফেলিস। ঠান্ডা মাথায় ভেবে দেখ, ওরা আমাদের কে? একটু আলগা দিতেও শিখিসনি। আর তুই? আমি কখনো জড়ালে তবেই তো আলগা দেওয়ার কথা আসে। তুই একটা হার্টলেস পার্সন, নইলে 1 নাম্বারের হিপোক্রিট। যা ভাবিস তাই। নিজের জীবনটা আমি নিজের ট্যাকেই রাখতে চাই, পুরোপুরি নিজেরই কন্ট্রোলে। চারপাশে এত মানুষকে অন্যরকম দেখেই আমি সাবধানী হয়ে গেছি খুবই। অন্যরকম মানে নিজের নিজের জীবন তাদের নিজেদেরই অলক্ষ্যে কোমরে গোজা রুমালের মতো অজানিতে পড়ে গেছে, আর তাই মারিয়ে দিয়ে চলে গেছে তারা। কেউ বা পরে বুঝতে পেরে পিছিয়ে এসে তা তুলে নিয়েছে, কিন্তু তুলে নিয়েই দেখেছে পথের ধুলো, কাদা, নোংরা, অন্যের হাতের ছাপ সব জড়িয়ে মুড়িয়ে গেছে সেই রুমালে। নিশ্চিতভাবেই বুঝেছে যে তাকে আর ব্যবহার তো করাই যাবে না, এমনকি তা কোমরে গুজেও পর্যন্ত রাখা যাবে না আর। পর্ণা গম্ভীর হয়ে বলল, বুঝেছি, তুই আমার কথা বলছিস। শুধু তোর কথাই কেন, আমার চারধারে এমন অগণ্য মানুষকে দেখি, আমি তাদের মতো হতে চাই না। এত দেখেও যদি নিজের চোখ না ফোটে তাহলে। তারপর প্রসঙ্গ বদলে কলি বলল, চল চল বাইরে বেরোই। কাল রাতেও নতুন করে ঝড় বৃষ্টি হওয়াতে আজকেও কেমন প্লেজেন্ট আছে দেখেছিস ওয়েদার। কাল তো সকালে আর বেরোবার সময়ই হবে না। চল চল। তার চেয়ে চল বাগানে গিয়ে বসি। কোথায় যাবি আবার? ঝিলের দিকে। ওদের সঙ্গে যাওয়ার কথা ছিল, তা তো আর হবে না। চল। কোথায়? বাগানে। মনটা খারাপ হয়ে গেছে বড়। আজ কোনো ট্রেন থাকলে ফিরে গেলে বেশ হতো। পুরো ব্যাপারটাই কেমন যেন হয়ে গেল। পর্ণা বলল, যাবই তো, আমরা তো আর থাকতে আসিনি এখানে। তারা কি তোরা তো? কালকে টিকিট কাটা আছে, আজ গেলে তো সে টিকিটও নষ্ট হবে। তাছাড়া ওদের দাদুর খোঁজ না নিয়েই। বাগানে ছায়া দেখে বসলো বেঞ্চে ওরা দুজনে। কলি হাই তুলল মস্ত একটা, তুলেই হেসে ফেলল। পর্ণা বলল, সত্যি যা খাওয়ার ঘুম হচ্ছে না এসে অবধি, কিলো ওজন বেড়ে গেল কে জানে। তোর যত কথা, কিলো কিলো ওজন যেন এত তাড়াতাড়ি বাড়ে।
বাড়ি রে, এই তো কদিন আগে বোম্বে গিয়েছিলাম। বাথরুমে ওজনের মেশিন ছিল, পৌঁছেই ওজন নিলাম। তারপর ভাবলাম যে 3 দিন স্ট্রিক্ট ডায়েটে থাকবো, দেখি কত ওজন কমে। কি বলবো তোকে, পুরো 3 দিন শুধু গ্রিন স্যালাড আর লস্যি খেয়ে থাকলাম। আসার দিন ওজন নিয়ে দেখি 1.5 কেজি বেড়ে গেছি। এত রাগ হলো, তখন মনে হলো তার চেয়ে জম্পেশ করে খেলেই হতো। মেশিন নিশ্চয়ই খারাপ ছিল, কলি বলল। কে জানে, হতেও পারে। আমার ঠাকুমা কি বলে জানিস? বলেন, রাখছে এমডি, তোদের যত বাড়াবাড়ি। এত বড় পৃথিবীতে পেটে মানুষ, রোগা মানুষ, মোটা মানুষ সকলে না থাকলে পৃথিবী তো শ্রীহীন হয়ে যাবে। খোদার ওপর খোদগাড়ি করতে যাস না, তাতেই বিপদ। যার যেমন গরম তা নিয়েই সুখে থাকা উচিত। মনে আনন্দ আর স্বাস্থ্য ভালো থাকলে মোটা রোগা সকলকেই সুন্দর দেখি আমি। সৌন্দর্য একটা অন্য ব্যাপার। ডায়েট করে করে চামড়া ঝুলিয়ে দিয়ে চোখের নিচে কালি ফেলে কি ছিঁড়েই না খোলে। খবরদার ওসব করবি না, সবাই যা করে তা কখনোই করবি না। ঠাকুমা বলেন, শরীরের মুখের অরিজিনালিটিটাই হইতাছে গিয়া মানুষের সকল সম্পত্তির বড় সম্পত্তি। তোরা আজকালকার মাইয়ারা হেইটাই বোঝস না। পর্ণা হো হো করে হেসে উঠল কলির কথা শুনে, বলল, তোর ঠাকুমা কিন্তু দারুণ ইন্টারেস্টিং মহিলা। এখনো কি চেহারা রে! মাথা ভরা সাদা চুলের মধ্যে চওড়া সিঁথিতে দগদগে লাল সিঁদুর, আগুনের মতো গায়ের রং, কস্তাপাড়ের শাড়িতে দেখা যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। তা ঠিক, ঠাকুমা চলে গেলে একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। স্নিগ্ধর দাদু চলে গেলেও যেমন হবে। ওরা হলেন গিয়ে লাস্ট অব দ্য মোহিকানাস। ঠিক, ঝিরঝির করে হাওয়া দিচ্ছিল, পাতায় পাতায় ঝরঝরানি শব্দ উঠছিল, আলো ছায়া নাচছিল ঘাসের ওপর, এক্কা দোক্কা খেলছিল। এই কুমির তোর জলে নেমেছি বলেই গাছের পাতা থেকে প্রসারিত আলোর ডোরাকাটা কাঠবিড়ালির ছায়া থেকে থেকে হঠাৎ হঠাৎ সরে যাচ্ছিল, আবার ফিরে আসবে বলে। এই যাওয়া আসা নাচানাচির মধ্যে কোনো বিশেষ ছন্দ বা তাল ছিল না। আর ছিল না বলেই এই আলো ছায়ায় ভরা বাগানের এক বিশেষত্ব ছিল। ওরা দুজনে মুগ্ধ হয়ে চেয়েছিল সেদিকে। কি কথা বলছিল যে তাই ভুলে গেছিল। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর কলি বলল, এই অবকাশ, এই কিছুই না করে বসে থাকা, আলসেমি করার আর একটা নামই তো ছুটি, তাই না? বার্ট্রান্ড রাসেলের একটা বই আছে, পড়েছিস? ইন প্রেজ অফ আইডলনেস। না, কলকাতায় গিয়ে মনে করিয়ে দিস, তোকে দেব পড়তে। আলসেমি যে কত দামি তা বইটা পড়লে বুঝবি। কত কিছুই যে থাকে আলসেমির গর্ভে। বলেই বলল, তুই কিন্তু মাসিমাকে ফোন করলি না, রোজই যদিও করব করব বলছিস। সত্যি? লজ্জিত হয়ে বলল পর্ণা। আজ যখন রাতে খেতে যাব মনে করিয়ে দিস, বলিস না কিন্তু, আজ করবই করব। ঠিক আছে। আমারও কেন জানি না আজ সকাল থেকেই বাবার কথা মনে পড়ছে বিশেষ করে। তাই? পর্ণা বলল অন্য মনস্ক গলাতে। তারপরে মনস্ক হয়ে বলল, কেন, শরীর কি খারাপ মেসোমশাইয়ের? বিড়াল ডাকছে বলে? না, তোর এই বিড়াল ডাকার প্রসঙ্গটা বন্ধ কর তো, সত্যি আর ভালো লাগছে না। তবে কেন পড়ছে তা তো বলবি। আসার আগে ভারী একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে, মনটা খারাপ হয়ে আছে। বাবার মন হয়তো আমার চেয়েও অনেক বেশি খারাপ। অথচ আগের দিনে যখন 20 বছরের মধ্যে মেয়েদের বিয়ে হয়ে যেত, তখন বাবা ও মেয়ের মধ্যে এমন কথোপকথন, বাদানুবাদের কথা ভাবা পর্যন্ত যেত না। কি হয়েছিল কি? না, একটা সামান্য ব্যাপার থেকেই। খেতে বসে খাবার টেবিলে হঠাৎই রাজনীতি নিয়ে তর্ক উঠল। তর্কে তর্কে বাবা হঠাৎ বললেন, আমার মনটা তোর মতো নয়, তুই তো সব জানতা হয়ে গেছিস। এতদিন ধরে খাইয়ে পড়িয়ে বড় করলাম, তোর কাছে এখন আমার সারা জীবনের অভিজ্ঞতার দাম কি? তুই তো স্বয়ংভূ, আমার কাছ থেকে শেখার তো আর কিছুই নেই তোর, বই পড়েই সব জেনে গেছিস। তুই কি বললি? আমি বললাম, সব বাবাই ছেলে মেয়েকে খাইয়ে পড়িয়ে বড় করে, কিন্তু তোমার মতো কেউ র্যাক করে না। দিস ইজ ইনটলারেবল। তাছাড়া ফর ইউর ইনফরমেশন, আমি এমএ পড়েছি নিজের সোপার্জিত টাকাতে, তোমার কাছ থেকে কিছুই নেইনি। চাকরি করার পর থেকে তোমার সঙ্গে হলিডেতেও যায়নি। কেন যাসনি? কেন
তুই তো প্রত্যেকবার বলেছিস তোর অফিস থেকে ছুটি পাবি না। যাইনি, তুমি ফিরে এসে কথা শোনাবে বলে। হ্যান করেছি, ত্যান করেছি। তুই বললি বিশ্বমশাইয়ের মুখের ওপর এমন কথাটা? বললাম। বাবা ঠাস করে আমাকে এক চড় মেরে দিল যে। চড়? তবে আর বলছি কি। পর্ণা একটুক্ষণ চুপ করে থেকে বলল, মেসোমশাই আসলে মানতে রাজি নন যে তুই বড় হয়ে গেছিস। আমার বাবাও আমাকে চিরদিন ছোটই ভাবতেন। যদি না এই ডিভোর্সটা, এতেই আমি তাড়াতাড়ি শুধু বড়ই না, বোধহয় বুড়িও হয়েছি। কলি চুপ করেই ছিল। পর্ণা বলল, মেসোমশাই কতটা হার্ট হতে পারেন তোর এই কথাতে তুই অনুমানও হয়তো করতে পারছিস না। কলি দু কাঁধ স্ট্রাক করে বলল, কুড নট কেয়ারলেস। আমিও কম হার্ট হইনি। আমি কিছু কেয়ার করি না। আমি স্বাবলম্বী। হাউস রেন্ট অ্যালাউন্স পাই, যথেষ্ট মাইনেও পাই। 5 মিনিটের নোটিসে চলে যাব। পেইং গেস্ট হয়েও তো থাকতে পারবো কোথাও, যতদিন না ফ্ল্যাট খুঁজে নিতে পারছি। পর্ণা চুপ করে চেয়ে রইল কলির মুখে। এই কলিকে ও চিনত না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বিয়ে যখন করিসনি তখন আলাদা হয়ে চলে যাবার জন্য কি বাবা মা তোকে এত বছর ধরে আগলে আগলে বুকে করে মানুষ করেছিলেন? এই মেয়েটা না হয় নিজের খরচেই পড়েছিলি, তাতে কি সমস্ত অতীত মিথ্যে হয়ে গেল? আমার বাবা টাকা রোজগার ছাড়া আর কিছুই করেনি। নিজের বন্ধু বান্ধব, বাড়িতে রোজ তুমুল আড্ডা, মদের আসর, যা করার তা আমার মাই করেছেন। মাই আমার সব। আই হ্যাভ নো ফিলিং ফর মাই ফাদার, নো ফিলিং অ্যাট অল। হি ইজ ডেড টু মি। তুই বোধহয় ব্যাপারটা ঠিক। পর্ণা প্রতিবাদের গলাতে বলতে গেল, ইয়েস, ব্যাপারটা ঠিকই বুঝেছি, পুরোপুরি ঠিক বুঝেছি। মানুষটার মুখের ওপরে কথাগুলো বলা দরকার ছিল। তখন যদি মুখটা দেখতিস, সব সময় র্যাগিং করা স্ফীত মুখটা চুপসে একেবারে শুকনো বেগুনের মতো হয়ে গিয়েছিল, কালো বেগুনের আভা। পর্ণা বিরক্ত গলাতে বলল, চুপ কর কলি। তুই এমনভাবে বলছিস লোকটা করে, যেন রাস্তার কেউ। তোর বাবা মানে মেসোমশাই প্রসঙ্গে বলছিস না? বলছি তো, মিস্টার P.K. ঘোষ আমার কেউই নন, আমার মাই সব। আই হেট হিম। তাহলে তার কথা ভেবে মনে দুঃখ পাচ্ছিস কেন? দুঃখ পাবো কোন দুঃখে? যা সেন্টিমেন্টের বাড়ি, সারা জীবনই তো মাকে জ্বালালো, আমাদের জ্বালালো। এখন ট্রামের তলায় বা ছাদ থেকে লাফিয়ে পড়ে আমাদের হাত করা না পড়ায়, সেই জন্যেই চিন্তা। দুঃখ পক্ষ কিচ্ছু আমার নেই। মেসোমশাই তো যথেষ্ট সাকসেসফুল মানুষ। তুই যেভাবে মানুষ হয়েছিস, আমি বা আমার মতো অনেকেই তা তো ভাবতেও পারি না। তোর মতো মেয়ের তো বাবা সম্বন্ধে এত অনুযোগ থাকার কথা নয়। মেসোমশাইকে ট্রামে বাসে করে যাতায়াত করতে দেখেছি, কিন্তু তোদের বাড়ি কাছে হলেও সেই KG1 থেকে তোকে তো কোনোদিন গাড়ি ছাড়া আসতে দেখিনি। তোরও এত অনুযোগ। পুরুষ মানুষকে তো সাকসেসফুল হতেই হবে। বিয়ে করেছেন, সন্তান হয়েছে, সাকসেসফুল না হলে চলবে কি করে? সেটা আবার একটা ক্রেডিটের কিছু নাকি? পর্ণা আর তর্ক করল না। চুপ করে নিজের ডান পায়ের বুড়ো আঙ্গুলটা চটির মধ্যে ঘষতে লাগলো। এই কলিকে পর্ণা চিনত না। এই কলিকে পর্ণার ভালো লাগলো না। মেসোমশাইয়ের মুখটা ভেসে উঠল চোখের সামনে। ও নিজে ডিভোর্স করাতে তার বাবার মুখে যে ব্যথা দেখে, যে ব্যথার কথা ভেবে ও নিজে ব্যথিত হয়, সেই ব্যথার চেয়েও মেসোমশাইয়ের এমন কৃতি মেয়ের দেওয়া ব্যথা নিশ্চয়ই অনেক গভীর। কলি ওর ছেলেবেলার বন্ধু। KG1 থেকে দুজনে একসঙ্গে পড়েছে, অথচ কখনো এক মুহূর্তের জন্যেও ভাবেনি যে কলির মধ্যেও এমন একজন নিষ্ঠুর দাম্ভিক মানুষের বাস। কলি স্বগতোক্তি করল, এবার ফিরে কলকাতাতে আমিও দেখিয়ে দেব। বাবা বলে ডাকবো না পর্যন্ত, কথাও বলবো না। আর যত শিগগির পারি ও বাড়ি ছেড়ে চলে যাব। আর মাসিমা? মা তার হাজবেন্ডের সঙ্গে থাকবে। শি ইজ স্টাক ফর লাইফ। আমি তো নই। মাকে মাসে মাসে টাকা দেব। পশ্চিমের দেশে কি হয়, আমাদের মতো সারা জীবন কি মা বাবা কাকা কাকি নিয়ে ল্যাজে গোবরে হয়ে থাকে? দে এনজয় দেয়ার লাইফস, দে আর ইন্ডিপেন্ডেন্ট। আমাদের দেশে অন্তত আমাদের প্রজন্ম পর্যন্ত যে মা বাবারা আমাদের মুখ চেয়ে নিজেদের জীবন উপভোগ করতে পারেনি। কত বাধা, কত বিপত্তি, নিজেদের কতভাবে বঞ্চিত করে আমাদের মানুষ করেছেন। অবশ্য আমরা মানুষ হয়েছে কিনা তা আদেও জানি না। পর্ণা এতখানি বলতে গিয়ে হাঁফিয়ে গেল। কথার দৈর্ঘ্যে নয়,
কথার ভারী। ওয়েস্টার্ন কান্ট্রিজের সব জায়গাতে 18 বছর বয়সেই ছেলেমেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, বাবা মার সঙ্গেই থাকে না, ইচ্ছে মতো ডেট করে, ফ্রাইডে নাইটে নাচতে যায়। পার্সোনাল লাইফ হলে কিছুই থাকে না প্রত্যেকেরই। তা ঠিক, 100 বার ঠিক। কিন্তু আমাদের দেশে 18 বছর বয়সেই কি আমরা স্বাবলম্বী হয়ে উঠি? তার সুযোগই নেই। আমার বয়স 30 হতে চলল, আমি তো এখনো মা বাবার সঙ্গেই থাকি। ডিভোর্সের পর তো আবারও সেখানেই ফিরে গেছি। কই, আলাদা তো থাকিনি, থাকতে পারিনি। শুধু ইকোনমিক কারণেই নয়, নানা রকম কারণে। মা বাবাকে কাছে পায় না ও দেশের ছেলেমেয়েরা, হয়তো কাছে চায়ও না। তাতে তারা যে কি হারায় সেটুকু কি তুই একবারও ভেবে দেখিসনি? না, তুই একেবারেই ব্যাকডেটেড তোর ধ্যান ধারণাতে। না হলে সামান্য কারণে সুবর্ণর মতো ভালো ছেলেকে তুই ডিভোর্সও করতিস না। পর্ণা হঠাৎ চোখ তুলে কলির দিকে স্থির চোখে তাকিয়ে বলল, অন্য কথা বল কলি, এটা আমার পার্সোনাল ব্যাপার, তোর কথাতেই বলছি। ওকে, আমার সময় বা ইচ্ছেও নেই তোর ব্যাপারে মাথা ঘামাবার, উদ্ধত গলায় বলল কলি। শেষ করলাম আজকে বুদ্ধদেব গুহর একটি উপন্যাস অভিলাষের 9ম পর্ব। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।